ছোট্ট একটা পাখি যে গায় ভোরের গান, উড়ে বেড়ায় গাছের ডালে, আবার কখনো ছড়িয়ে পড়ে ফসলের ক্ষেতে আর খুঁজে ফেরে তার জীবন ধারণের অন্ন। কিন্তু একদিন সেই নিরীহ পাখিটাই হয়ে ওঠে একটা বিশাল দেশের চোখে সবচেয়ে বড় শত্রু। এমনকি ঘোষণা হয় এক নির্মম যুদ্ধের, পাখির বিরুদ্ধে যুদ্ধ। হয়তো অবাক হয়ে ভাবছেন, ছোট্ট পাখি আবার কিভাবে দেশের শত্রু হয়? কিভাবেই বা একটা দেশ যুদ্ধ করতে পারে ছোট্ট আর নিরীহ পাখির বিরুদ্ধে? আজ বলছি সেই অদ্ভুত, অবিশ্বাস্য কিন্তু সত্যি এক গল্প। গল্পটা চীনের, আর ইতিহাসের পাতায় তা লেখা হয়েছে চড়ুই পাখির যুদ্ধ নামে। 1949 সাল চীনের ক্ষমতা আসে কমিউনিস্ট পার্টির হাতে। ক্ষমতায় এসেই মাও সেতুং ঘোষণা দেন দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নামে এক বিশাল পরিকল্পনার। লক্ষ্য ছিল চীনের কৃষি ও শিল্পকে দ্রুত বদলে দেওয়া। তাই ব্যক্তিগত চাষাবাদ নিষিদ্ধ করা হয় সেখানে। সবকিছু চলে আসে সরকারের নিয়ন্ত্রণে। এই পরিকল্পনারই একটি বড় অংশ ছিল ফসল রক্ষা। মাওয়ের কাছে রিপোর্ট আসে চড়ুই পাখি প্রচুর শস্য খেয়ে ফেলে, তাই সিদ্ধান্ত হয় সব চড়ুই পাখি মেরে ফেলা হবে। কোনো গবেষণা না, কোনো বিতর্ক না, সরাসরি আদেশ, চড়ুই পাখি মানেই শত্রু। মাও প্রাণী সম্পর্কে কিছুই জানতেন না, আবার তিনি বিশেষজ্ঞদের কথাও শুনতেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিতেন এবং সবার উপর সেই সিদ্ধান্ত চাপিয়ে দিতেন। একবার হিসেব করে দেখা গেল একটা চড়ুই বছরে প্রায় 4.5 কেজি শস্য খায়। তাহলে 1 মিলিয়ন চড়ুই মারা মানে প্রায় 60,000 মানুষের খাদ্য সংস্থান। তাই এবার শুরু হয় প্রস্তুতি। পরিকল্পনা হয় কিভাবে চড়ুই মারা যায়। তারপর ঘোষণা হয় জাতীয় কর্মসূচি। জনগণকে জানিয়ে দেওয়া হয় তাদের দায়িত্ব। প্রতিটি নাগরিক চড়ুই তাড়াবে। ঢোল, বাটি, কাঁসা বা শব্দ উৎপাদনের জন্য যার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে শব্দ উৎপাদন করবে, চড়ুই যাতে কোথাও বসতে না পারে। তারপর যখন তারা উঠতে উঠতে ক্লান্ত হয়ে নিচে পড়বে, তখনই হত্যা করতে হবে এদের। এভাবেই শুরু হলো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। স্কুলের ছাত্র, অফিসের কর্মী, ঘরের গৃহিণী, ব্যারাকের সৈন্য সবাই অংশ নেয় এই যুদ্ধে। একদিনে শুধু সাংহাই শহরেই মারা হয় 1,94,432টি চড়ুই। তাহলে কল্পনা করেন পুরো দেশের হিসাব। যদি প্রতিটি নাগরিক একটি করেও চড়ুই মেরে থাকে, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 659 মিলিয়নের বেশি। এটা ছিল চীনের 4 পেস্টস ক্যাম্পেইনের অংশ। ইঁদুর, মাছি, মশা আর চড়ুই, এই 4টাকে নির্মূল করার পরিকল্পনা ছিল এটি। কিন্তু তাদের কেউ ভাবেনি চড়ুই শুধু শস্য খায় না, পোকামাকড়ও খায়। চড়ুই নিধন হতেই সেই পোকামাকড় বেড়ে গেল জ্যামিতিক হারে। ফলস্বরূপ পুরো ফসল নষ্ট হতে শুরু করলো। খাদ্যের ঘাটতি শুরু হলো। ক্ষুধায় মারা যেতে লাগলো মানুষ। শুরু হলো ইতিহাসের ভয়াবহ এক দুর্ভিক্ষ, দ্য গ্রেট ফ্যামিন। চীনা সরকারের নিজস্ব তথ্য বলছে এই দুর্ভিক্ষে প্রাণ গেছে 15 মিলিয়নের। অন্য গবেষণা বলছে সংখ্যাটা 45 থেকে 78 মিলিয়নেরও বেশি। জার্নালিস্ট ইয়ং জিসেং বলেন, এটা ছিল চীনের ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায়। এটা ছিল প্রকৃতির সাথে তাদের নির্মমতার এক উপাখ্যান। ছোট্ট আর নিরীহ এক পাখির বিরুদ্ধে তাদের অবিবেচক সিদ্ধান্তের পরিণতি। ইংরেজি লোককথায় বলা হয়, ইউ নেভার মিস দ্য ওয়াটার টিল দ্য ওয়েল রানস ড্রাই। চীনের ক্ষেত্রেও হলো তাই। চড়ুই পাখি হারিয়ে যাওয়ার পর তারা বুঝতে পারল এই ছোট্ট পাখিগুলোই মানুষের কত পরম বন্ধু। আর তাই প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য চীন রাশিয়া থেকে চড়ুই পাখি আমদানি করে। এভাবেই চীন তার পাপ মোচনের চেষ্টা করে। তাই কখনো প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, এর স্বাভাবিক নিয়ম নষ্ট করা যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেননি। তার সৃষ্টির পিছনে রয়েছে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আমি আকাশ এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে তা অকারণে সৃষ্টি করিনি। সূরা সোয়াদ আয়াত 27। যারা এই নিয়ম ভাঙে, যারা অহংকারে ডুবে গিয়ে সীমা লঙ্ঘন করে, প্রকৃতি তাদের ছাড়ে না। ডাইনোসর বা ম্যামথের মতো বিশাল প্রাণীও হারিয়ে গেছে, কিন্তু টিকে আছে পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণী, কারণ তারা নিজেকে মানিয়ে নিয়েছে প্রকৃতির সাথে। চীন যখন চড়ুই পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখনও তারা বুঝতে পারেনি প্রকৃতির সামান্য এক ভারসাম্য নষ্ট করাও কত ভয়ঙ্কর হতে পারে। ফসল রক্ষা করতে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছিল কোটি কোটি মানুষ। কিন্তু এইসব ঘটনার পরও কি আমরা শিক্ষা নিতে পেরেছি?
প্রকৃতির নিয়মকে অমান্য করলে কি হয় তা কি আমরা বুঝতে পেরেছি? অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, প্রাণীর প্রতি অবিবেচনা পরবর্তীতে নিয়ে এসেছে করোনার মতো বৈশ্বিক মহামারী। এই ইতিহাস আমাদের শেখায় প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো যায় না, তাকে শ্রদ্ধা করতে হয়, তার নিয়মকে মানতে হয়, না হলে সত্য প্রকৃতি নেবেই, আর সেই শোধ হয় খুবই ভয়াবহ, খুবই নির্মম।